নমস্কার, রিয়েল টক বাংলায় সবাইকে স্বাগত। শুরু করছে আমাদের আজকের পডকাস্ট। আমাদের আজকের পডকাস্টের অতিথি গায়ত্রী মা। তার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। আমরা জানবো তন্ত্র নিয়ে, আমরা জানবো বাস্তু নিয়ে, আমরা জানবো একটা হন্টেড হাউস নিয়ে। শুরুতেই হন্টেড হাউসটা জেনে নিই, চলুন। ম্যাডাম, ওই হন্টেড হাউসের গল্পটা একটু বলুন না প্রথমে। ধরো একটা ক্লায়েন্ট এসছে, সে বলছে যে আমি ওই বাড়িতে, ধরো তার দুটো সন্তান, হাজব্যান্ড ওয়াইফ, চারজন আছে। ওয়াইফটার প্রবলেমটা হচ্ছে, সে বলছে আমি দেখতে পাচ্ছি কোনো একটা বয়স্ক মহিলা আমার ঘরের ভেতর ঘোরাফেরা করছে, আমার পাশে এসে শুচ্ছে, কিন্তু আদার্স কেউ দেখতে পাচ্ছে, মানে ওর হাজবেন্ড বলছে আমরা কই কিছুই দেখতে পাচ্ছি না, তুমি কি ভুলভাল বলছো। ছেলে মেয়েগুলো সেটা বলছে, কিন্তু ও বলছে আমি বোঝাতে পারছি না, আমি দেখছি। যেখানে বসে আছি না ডাইনিং টেবিলের ওখানে, চলে গেল একটা বাচ্চা ছেলে, মানে তিনটে আত্মা ওখানে ওই বাড়িটাই আছে, ফ্ল্যাট, কিন্তু অনলি ওই বউটাই দেখতে পাচ্ছি। তো আমি সেখানে বাস্তু ভিজিটে গেলাম, পুরো ধরা পড়লো, অরিজিনালি আছে। না হলে যে দেখছে সে তো ডিভাইস দিয়ে ডিটেক্ট, হ্যাঁ ডিভাইস দিয়ে দেখি, প্লাস আমার সাধনার যে আছে, আমি গেলেই বুঝতে পারবো যে এখানে কি আছে না আছে, ধরা পড়ে যাবে। কারণ আমাদের মতো যারা সাধক, প্রচন্ড ঊর্জা হাই, আমরা প্রচন্ড জপ টপ করে আমাদের ঊর্জা, তো আমাদের কাছে ভূত প্রেত এগুলো আসতে চাইবে না, ওরা ভয় পাবে, ওরা দূরে সরে যেতে চাইবে। আপনি কি দেখতেও পান তাদের? সেটা আসনে বসে চোখ বন্ধ করলে আমি যে সাধনা করেছি মায়ের স্মরণে করে, মাকে তখন জানান দিই যে কি আছে এখানে তুমি দেখা, তখন আমি হালকা দেখতে পাই এবং সেখান থেকে নলেজটা পেয়ে যাই কি জিনিস সেখানে আছে। আজকের যুগে দাঁড়িয়ে যারা এগুলো বিশ্বাস করে না, ভাববে যে হয়তো মিথ্যে, কিন্তু না, কারণ প্রচুর মানুষ আসে এই সমস্যা। ভালো লাগছে শুনতে, আমাদের ওয়েদারটা আজকে বেশ। চেন্নাই একটা আমার ক্লায়েন্ট, অনেক পুরনো ক্লায়েন্ট, মানে কলকাতায়, ওরা চেন্নাইতে জব করে, ওখানে ওরা দুটো বাড়ি কিনেছে, ওখানে থাকে। বহু বছরের ক্লায়েন্ট, আমার যাতায়াত আছে, সব করে ঠরে নিয়ে যায় কাজ। তো ওদের বাড়িতে ওরকম বাড়িতে ভাড়া দেওয়া আছে, তো ভাড়াটিয়ারা ওরকম ফিল করেছে যে বাড়িতে কিছু দেখতে পাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে, তারা ফিল করছে। এবং অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি, মানে ধরো এখানে একটা কিছু রেখে গেল জিনিস, দেখছে সেটা নেই, বা বাসনটা রাখা আছে, কেউ নেই, কিন্তু ঝনঝন করে সেটা পড়ে গেল, কেউ নেই, কিছু নেই, হাওয়া নেই, বাতাস নেই, এগুলো দেখছে। তারপরে ওরা যখন ওই বাড়ির যে বাচ্চাটা বলছে সে পড়তে বসেছে, পিছন থেকে কি এসে তাকে জড়িয়ে ধরেছে, বাচ্চাটা তো পুরো ভয়ে প্রায় অজ্ঞান হয়ে গেছে। তখন ওদেরকে বলেছে যে এরকম আমরা ফিল করছি, আমরা থাকবো না। তখন আমাকে কল করলো যে মা একবার আসতে হবে, কি আছে বাড়িতে বুঝতে পারছি না, এরকম এরা বলছে। তো আমাকে নিয়ে গেছিল, ওখানে গিয়ে ওইসব খরচা টরচা দিয়ে নিয়ে গেছিল, দেখে দেখলাম আছে, যোগ্য করে দিয়ে এসেছি। তারপর থেকে আর ওই নেগেটিভ অ্যাক্টিভিটিটা হয়নি, এখন ঠিক। মানে যোগ্য করেছেন আপনি? তো যোগ্য করেছেন, এটা যজ্ঞের মাধ্যমে আমাদের বিভিন্ন ক্রিয়া আছে, সেগুলো করলে কি ওখান থেকে যত পাওয়ারফুল নেগেটিভ এনার্জি থাকুক, ভূত প্রেত যাই থাকুক, কালা জাদু যে চালান করুক, ওটা আর ওখানে ঢুকতে পারবে না। নিয়ে প্রোটেকশন দিয়ে দিই বিভিন্ন আমাদের যে রেমেডি আছে। কোথায় চলে যায় ভগবান জানে, ওই জায়গা ছেড়ে যায়, ওখান থেকে চলে না, ওখানে আর তারা আসতে পারবে না, ওই জায়গা বাধা হয়ে যায়, ওই গন্ডির ভেতরে আর ঢুকতে পারবে না। আচ্ছা, আপনি আর কি করেন? মানে ষটক্রিয়া তো নিশ্চয়ই করেন। বাস্তুর এই যে আমি তোমাকে বলে দিই, বাস্তু যারা না জেনে করছে আমি বলে দিই, বাস্তু যেটা ব্রহ্মস্থান, মানে মাঝখানটায় কেউ যেন কোনোদিন টয়লেট বা রান্নাঘর বা কিছু যেন না করে। ব্রহ্মস্থানটা কিন্তু মেইন একটা মাঝখানে মানে কোন জায়গাটা? বাস্তুর যে এরিয়া, ধরো চৌক হোক, কারোর যাই হোক, মাঝখানটা, পুরো জমির যে মাঝখানটা, বাড়ি তো করছে, তো মাঝখানটা হচ্ছে বলে ব্রহ্মস্থান। ওই ব্রহ্মস্থানটাকে, ওই জায়গাটা কিন্তু খোলা রাখতে হবে। টয়লেট কোন জায়গায় রাখলে? টয়লেট হচ্ছে মেইন জায়গা হচ্ছে বায়ুকোণ, সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণা। এই যে বায়ুকোণ, এটা হচ্ছে টয়লেটের পারফেক্ট জায়গা। উত্তর পশ্চিম কোণে এটা টয়লেটের জায়গা। যদি তার কোণাতে অসুবিধা হয়, সে তাহলে হয়তো 2 ফুট 3 ফুট ছেড়ে হয়তো সে পশ্চিম দিকে, উত্তর পশ্চিম কোণা ছেড়ে দিল, পশ্চিম দিকে হয়তো 2-3 ফুট ছেড়ে করলো, বা দক্ষিণ দিকে ওরকম কোণা না করে 2-3 ফুট ছেড়ে করলে, কারণ ওইদিকে আবার অগ্নিকোণ পড়ছে তোমার, দক্ষিণ পূর্ব কোণাটা হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণাতে তো কোনো জলের ইউজ করা যাবে না, মানে জলের শত্রু হচ্ছে আগুন, আগুনের শত্রু হচ্ছে জল, তো ওই জায়গাটা জল রাখা যাবে না।
অগ্নিকোণে যারা অনেক ক্লায়েন্ট আমার কাছে এসছে অগ্নিকোণে টয়লেট করে ফেলেছে। এবার অগ্নিকোণে টয়লেট করার ফলে তাদের অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে, অর্থ কোনো মতে ধরে রাখতে পারছে না, কোনো না কোনো ইস্যু হচ্ছে, অর্থ বেরিয়ে যাচ্ছে, কাজকর্মের দিকে অসুবিধায় পড়ছে। তার অগ্নিকোণটায় টয়লেট বা জলের ট্যাঙ্ক এগুলো করা যাবে না। অগ্নিকোণে যদি রান্নাঘর করলে সব থেকে ভালো, কিন্তু রান্নাঘর করলে ওই যে অগ্নিকোণাটা পড়ছে সেখানে কিন্তু বেসিন সিঙ্ক রাখা যাবে না। এখন তো মানে রান্নার জায়গার সামনেই তো একদম বেসিন থাকে। হ্যাঁ, কিন্তু ওই কোণা বাদ দিয়ে তোমাকে সিঙ্কের জায়গা করতে হবে, কারণ ওই জায়গাটায় জল দিলেই ব্যাস শেষ। আগুনের জায়গায় যদি জল পড়ে তাহলে তার লাইফ শেষ। আচ্ছা, আর কাজের জায়গাটা কোন দিকে হওয়া উচিত? কাজের জায়গাটা তুমি পূর্ব মুখে করো, উত্তর মুখে করো। পশ্চিম দিকে করলে? পশ্চিম দিকে করলে খুব একটা পজিটিভ থাকে না। পূর্ব আর উত্তর দিকটা হচ্ছে কাজের জন্য খুব পজিটিভ। উত্তর দিকটা হচ্ছে কুবেরের দিক, পূর্ব হচ্ছে তোমার সূর্যদেব উদয় হয়, ওখান থেকেই আমাদের যত পজিটিভ এনার্জিটা ঘরে ঢোকে। ওই জন্য মানে না পূর্ব দিকটা খোলা রাখতে, যাতে সকালে সূর্যের আলোটা ঘরে আসে, মানে পজিটিভিটা প্রথম সকালে যেন ঘরে ঢোকে, ঘরটা যাতে নেগেটিভ এনার্জি মুক্ত থাকে। কাজের দিক থেকে। আর আপনার ঠাকুর রাখবে যেখানে, ঈশ্বরের জায়গা, ঠাকুর তো ভগবানের জায়গা। ঈশান কোণ, উত্তর পূর্ব কোণাটা হচ্ছে ঠাকুরের জায়গা। আচ্ছা, উত্তর পূর্ব কোণাটা যে ঠাকুর ঘর করতে পারবে তার জীবনে চঞ্চল করে উন্নতি চলে আসবে সব দিক দিয়ে। সে অঢেল সম্পত্তির মালিক হবে, ভগবানের পুরো আশীর্বাদ, পুরো কৃপা তার সংসারে থাকবে। উত্তর পূর্ব কোণ যেটা ঈশান কোণ, এটা হচ্ছে ঠাকুরের স্থান। আচ্ছা। আর আচ্ছা, বাস্তু তো বুঝলাম। এবার আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে ঈশ্বর ক্রিয়া, আচ্ছা, বাস্তু একটা বলে দিই, যারা তোমার ব্রডকাস্ট গুলো দেখবে, তো তারা যাতে ভালো করে একটু দেখেও কিছু জেনে নিতে পারে। নিশ্চয়ই। তাও আমি অনুরোধ করব, যারা যারা এই ব্রডকাস্ট দেখছেন তারা বাড়ি করার আগে বা ফ্ল্যাট কেনার আগে বাস্তুটা একবার ভিজিট করিয়ে নেবেন। কারণ কেনা হয়ে গেলে পারে, রোগ হয়ে গেলে পারে সেটা সারাতে অনেকটাই সমস্যা পেতে হয়। তো তার আগে একবার দেখে নিয়ে কেনাই আমার মনে হয় ভালো। কারণ এই ভুল বহু মানুষ করেছে, বহু মানুষ করে সে বলে না রাজা থেকে ভিখারি হয়ে গেছে, কোনো দিকেই কোনো মানে থই করতে পারেনি, তখন আমার কাছে এসছে। তো আর মানুষ লাখ লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছে, বাড়ি করছে, কিন্তু একটা সামান্য চার্জ দিয়ে সেটা ভিজিট করিয়ে যে আমার এটা ঠিকঠাক আছে কিনা সেটা একবার করিয়ে নেওয়া খুব দরকার। তবে এখন সব করছে আমার প্রোগ্রাম দেখে, প্রচুর বাস্তুর আমার ভিজিটারে বুকিং চলে আসে, মানে তারা এখন দেখায়, দেখিয়েই করে। হ্যাঁ, আগে থেকেই করে রাখলে তো। হ্যাঁ, আগে মানুষ জানতো না এতটা, আর এত ওই সোর্স বেলাটা ছিল না। চেঞ্জ করা একটা বিরাট ঝুঁকির ব্যাপার। চেঞ্জ তো করা সম্ভব হয় না, একটা বিল্ডিং তৈরি হয়ে গেলে সেটাকে চেঞ্জ করা খুব মুশকিল। খুব মুশকিল। আর চেঞ্জ করা না গেলে রেমিডি তো একটা সার্টেন ইয়ের পরে গিয়ে তার কাজ করে না। বললাম ঈশান করে রেমিডি একদমই কাজ করে না। ঈশান করে যদি টয়লেট থাকে, বাদ বাকি বাস্তু দোষ ঠিক আছে, ওগুলো রেমিডি হয়ে যাবে, কিন্তু ঈশান কোণটা মাস্ট, ওটা যদি থাকে খুব মুশকিল। ওই জন্য আগে থেকে জ্ঞান নিয়ে বাড়িঘর কেনাটা আমার মতে ঠিক উচিত আর কি। আচ্ছা, এবার একটু মোহিনী বশীকরণটা নিয়ে বলুন। আমি অনেকক্ষণ ধরে এটা জানার অপেক্ষায় আছি। হ্যাঁ, মোহিনী বশীকরণ তো আমি বহু বছর থেকে করে আসছি। আগে প্রচুর মানে বশীকরণ, মানে এই ছোট ছোট ছেলে মেয়ে থেকে সবার বশীকরণের দরকার ছিল। প্রেমে ব্রেকআপ হয়ে গেছে, মোহিনী বশীকরণ। এটা শুধু প্রেমের ক্ষেত্রে নয়, আমি বলে দিই, এটা হচ্ছে সন্তান যদি অবাধ্য হয়ে যায়, কথা শুনছে না, তাদের ক্ষেত্রেও এই মোহিনী বশীকরণ অ্যাপ্লাই করা যায়। দাম্পত্য জীবনে তো দাম্পত্য কলহ তো আজকে ঘরে ঘরে লেগে গেছে, এরকম ক্লায়েন্ট তো হাজারে হাজারে। পরকীয়ার সমস্যা। হ্যাঁ, পরকীয়ার সমস্যা, বাইরে হাজবেন্ডের বাইরে রিলেশন থাকছে, ওয়াইফেরও বাইরে রিলেশন থাকছে, এটা মানে ঘরে ঘরেই এখন আসে, প্রচুর ক্লায়েন্ট আসে। তো সেক্ষেত্রে বাইরের সম্পর্কটাকে তো আগে কাটাতে হবে, তার জন্য বিদ্বেষণ ক্রিয়া করতে হয়। বিদ্বেষণ ক্রিয়া করে তার সঙ্গে বশীকরণ করতে হয়, সেক্ষেত্রে মোহিনী বশীকরণ পাওয়া যায়। মোহিনী বশীকরণ কেন নামটা? মোহ, মোহিনী মানে কি? মোহর মধ্যে দিয়ে, এই মোহের মধ্যে দিয়ে তাকে বশ করা। এটা কি আলাদা প্রসেস আছে? প্রসেস তো আছে, এগুলো তো গুপ্তবিদ্যা। মোনামুনি থাকে, যেগুলো হচ্ছে বশীকরণের কিছু ইনগ্রেডিয়েন্টস, আরো থাকে রক্ত বস্ত্র থাকে, কামাখ্যা মায়ের। এমনি বশীকরণ তো অনেকেই করছে না, অনেকেই দেখি সোশ্যাল মিডিয়া খুললেই অনেক টোটকা দিয়ে দিচ্ছে, খুব সহজ সহজ টোটকা। হ্যাঁ, টোটকা দিয়ে যদি বশীকরণ হতো তাহলে তো কেউ আর আমাদের কাছে আসতো না। হ্যাঁ, সেটাই। টোটকা দিয়ে বশীকরণ হয় কিনা আমি জানি না। বশীকরণ করতে গেলে তো অনেক কিছু দেখতে হবে না, হট করে বলে দিলে সেটাই ভাবছি যে এত সহজ নাকি ব্যাপারটা? না,
এত সহজ একদমই নয়, ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড, অনেকটাই কমপ্লিকেটেড ব্যাপার আছে বশীকরণ। একটা মানুষকে বশীকরণ করা কিন্তু মুখের কথা নয়। এটা করলে 24 ঘন্টায় বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ, এই টোটকাটি করলে আমি প্রচুর দেখি সোশ্যাল, কিন্তু সেটা পসিবল হয় না। কারণ আমার কাছে প্রচুর ছেলে মেয়েরা আসে বহু জায়গায় ঘুরে যে বশীকরণ হয়নি, গেছিল কিন্তু হয়। যাই বা এখন তো সোশ্যাল মিডিয়ায় সব অনলাইনে হচ্ছে, অনলাইনে একটা প্রচুর জানি না কি করে তারা, বিভিন্ন রকম কথা বলে, তারা এসে আমাদের বলে বাই ফোন বলে, চেম্বারে এসে বলে বশীকরণটা করতে পারেন। রিসেন্ট একটি মেয়ে আমাকে ফোন করেছে বশীকরণ, সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক থেকে কাউকে আর কি ও কন্ট্যাক্ট করেছে বশীকরণ। তো বলেছে 2 দিনের মধ্যে বশীকরণ চলে আসবে, ছেলেটি ছুটে তোমার প্রেমে তোমার কাছে চলে আসবে ছুটে। তো আর ছুটে আসেনি ছেলেটি, মেয়েটি খুব কান্নাকাটি করছে। তো আমি বললাম ঠিক আছে তুমি আমার গড়িয়ার এদিকে, বললাম কালীঘাট চেম্বারে আমি আছি, তুমি চলে এসো। এসেছিল মেয়েটা, আমি বললাম দেখো আমি 2 দিন 3 দিনে কিন্তু বশীকরণ হয় না, হবে না, সবকিছুর একটা কোর্স থাকে, সেই কোর্সটা কমপ্লিট করতে হবে, তারপরে তোমাকে সময় দিতে হবে। তুমি দিতে রাজি? বলো হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই করবো, সময় দেবো। আমি সময় দিয়ে আমি আমার মতো কাজ করেছিলাম, ছেলেটি এসছে এবং তার সঙ্গে আমার আগের মতোই রিলেশন হয়ে গেছে। আচ্ছা, এটা কতদিন সময় লাগে? ম্যান টু ম্যান ভ্যারি করে, কাজের উপরে ডিপেন্ড করে, কাজেরও বিভিন্ন স্টেজ আছে, তো তার উপরে ডিপেন্ড করে। এটাতে কি মানে এটা তো একটা তন্ত্র, অবশ্যই। এখানে কি অমাবস্যা তিথির কোনো ব্যাপার আছে? মানে আমি তো দেখেছি তন্ত্রে অমাবস্যা তিথিতে পাওয়ারটা খুব হাই থাকে, যেমন জোয়ার ভাটা হয়। কেন হয়? চন্দ্র সূর্যের আকর্ষণে তো জলের উত্থান পতন হচ্ছে, তাহলে অমাবস্যা পূর্ণিমায় তো ওই চন্দ্র সূর্যের আকর্ষণে তো একটা ব্যাপার থাকে, তখন আমাদের যে কাজগুলো করা হয় সেগুলো ঊর্জা যেহেতু খুব হাই থাকে, সেগুলো অল্প সময়ে কাজটা ধরে নেয়। কাজ প্রতিদিনই হয়, তিথি নক্ষত্র সময় দেখে, রাহুকাল বাদ দিয়ে বিভিন্ন কাল থাকে, রাহুকালে শুভ কাজটা করা যায় না। মানুষের তো প্রতিদিনই সমস্যা, প্রত্যেক দিনই তো মানুষ ফোন করছে সমস্যা নিয়ে, তো তার জন্য অমাবস্যা পূর্ণিমা পর্যন্ত তো ওয়েট করা যায় না, কিছু কিছু সমস্যা থাকে সেগুলো নিয়ে ওয়েট করা যায় না, তখন কাজ করে দিতে। যেমন এখন যেটা প্রচুর মানুষ আসে, যেটা বান মেরে দিয়েছে, বান মেরে অসুস্থ, এবং বান অনেক রকমের আছে, শুকনো বান আছে, জ্বালা বান আছে, অগ্নি বান আছে। তো অরিজিনালি এই বানগুলো কাটানো যায়? একদম আমি কাটিয়েছি, 100% কেটে গেছে, 100% সুস্থ হয়ে গেছে। একটি আমি আমার লাইফের সবথেকে প্যাথেটিক ঘটনা, একটি মেয়ে আসলো আমার বালি চেম্বারে, মেয়েটি চুলগুলো ছোট ছোট দেখে মনে হচ্ছে মানে শুকিয়ে গেছে, শরীরটা শুকিয়ে গেছে। আমি এরকম খুব অসুস্থ, আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। শুনে না আমি 2টো কিডনি ড্যামেজ, বলছে হ্যাঁ আমার 2টো কিডনি ড্যামেজ, আমি চলতেও পারি না, আমি খেতেও পারি না, আমি ঘুমাতেও পারি না, এত যন্ত্রণা। তো মেয়েটিকে আমি ইনস্ট্যান্ট কিছু, আমার তখন মেয়েটির প্রতি খুব মানে কৃপা হলো মায়ের, যাই হোক মায়ের এটা ইন্ডিকেশন, ইনস্ট্যান্ট আমি কিছু মন্ত্র যা করে দিলাম, তারপরে ওকে বললাম বাড়ি চলে যাও, আমি রেমেডি করে রাখবো, তুমি অমুক দিন এসে নিয়ে যাও। তো মেয়েটি বাড়ি গিয়ে বলছে মা আমি তোমার কাছ থেকে আসার পরে আমি যে চলতে পারছিলাম না, আমি গায়ে এতটা শক্তি পেয়েছি, আর ও খেতে পারতো না, বলছে আমি রাত্রেবেলা ভরপেট খেয়েছি, মানে খেলেই বমি হয়ে যেত, আমার কিচ্ছু হয়নি, এবং সারা রাত আমি ঘুমিয়েছি খুব ভালোভাবে। এবং আস্তে আস্তে মিরাকেল এগুলো হয়, এই বান মারা কাজ আমি 100% ঠিক করে দেবো। এবং সে আস্তে আস্তে টেস্টগুলো করছে, সব পজিটিভ আছে, আর ডাক্তার অবাক হয়ে যাচ্ছে। আপনি কি দেখে বুঝতে পারেন যে হ্যাঁ দেখলেই বোঝা যাবে কি ও নিজের লোকে ওকে বান মেরে দিয়েছে হিংসা করে। মেয়েটি খুব এডুকেটেড, তো ওই জীবনটা শুরু হওয়ার আগে এটা শত্রুতে নিজেরই লোক এটা করে দিয়েছে। ছেলের সঙ্গে বিয়েও হবে, রেজিস্ট্রিও হয়ে গেছিল, সে ছেলেটিও ভালো প্রফেসর। তো দেখে তখন আমার খুব খারাপ লাগলো। তারপরে টেস্ট করে এখন ফুল সুস্থ। মানে আমি জানুয়ারি মাসের কথা বলছি, আমি 1 মাস আগে ওকে মেসেজ করলাম, কেমন ও মেসেজ করে যে মা আমি খুব ভালো আছি, সে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, বললাম বলছে খুব ভালো আছি, মেসেজটা লিখেছে খুবই ভালো আছি। এই বান মেরে কতটা কি ক্ষতি করা যায় মানুষের? বান মেরে বললাম না বিভিন্ন রকমের বান আছে, তুমি আর বিছানা থেকে উঠতে পারবে না, গায়ে কোনো শক্তিই থাকবে না, শুধু বিছানার সাথে এরকম মিশে যাবে, খেতে পারবে না, শুতে পারবে না, মানে ঘুমাতে পারবে না, কোনো কিছুই পারবে না। তুমি যে ডাক্তার যে ওষুধটা দেবে ওষুধটাও তুমি হজম করতে পারবে না। আর একটা মজার কথা, যাদের এই বান মারার সমস্যা তারা কিন্তু ডাক্তারের কাছে প্রচুর গেছে, ডাক্তার দুনিয়ার ওষুধ দিয়েছে, হাজারো টেস্ট করিয়েছে, টেস্টে কোনো নেগেটিভ আসে না, মানে খারাপ কিছু রিপোর্ট আসে না, কাউরির আসে না। এটা
মানে আমি হাজার হাজার বান মারা পেশেন্টকে ডিল করেছি, প্রত্যেকের একই কথা যে ডাক্তার যখন টেস্ট করছে কিচ্ছু পাচ্ছে না, কিচ্ছু নেই, অথচ আমি সুস্থ হতে পারছি না। আমার কাছে আসার পরে আমি যখন রেমেডি দিয়ে দিই সুস্থ। বান মেরে কি কাউকে মেরে ফেলা যায়? অবশ্যই মেরে ফেলা যায় এবং মেরেও ফেলেছে। আমি বলছি আমার কৃষ্ণনগর চেম্বারে এসেছিল, তো ওরা বুঝতে পারেনি তখন নিজেরই ওই ভদ্রমহিলার যা সম্পত্তির ব্যাপার ট্যাপার আছে এতে। তো ভদ্রলোকের ছবি দেখালো, মানে এরকম অসুস্থ হওয়ার আগের ছবি, কত হেলদি ছিল, আর যখন সে বান মারার পরে সে পুরো বিছানাগত হয়ে গেছে, পুরো শুকিয়ে বিছানার সাথে গিয়ে। ওরা তখনও বুঝতে পারেনি, বলছে তারপরে অনেক পরে বুঝতে পারলাম ওদের অ্যাক্টিভিটি দেখে, যে ওরা কার সাথে ফোনে কথা বলছে, ও অসুস্থ হয়ে গেছে, যখন যেদিন মরে যায় বলছে ওরা জামা কাপড় পরে রাত্রিবেলা সেজে গুজে রেডি হয়ে বসে আছে যে কখন মরবে ওয়েট করছে। তারপরে বললো আমরা তখন বুঝতে পারিনি উনি মারা গেছেন, ওই মহিলার হাজবেন্ড বান মেরে দিয়েছে ওকে। এবার এনার মেয়ে আছে দুটো, মেয়েগুলোর ওপর আবার ওইরকম অত্যাচার করছে, মানে ওদের কোনো কাজে সাকসেস হতে দিচ্ছে না, ওদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, সংসারের মধ্যে সবার ঝগড়া লাগিয়ে দিচ্ছে, এইসবগুলো চলছে। হ্যাঁ, ঠিক করে নিয়েছে। কিন্তু এই যে ভদ্রলোক মরে গেল, এরকম অনেক কেস আছে যে মেরে দিয়েছে, কেউ বুঝতে পারেনি আর কি। যারা ধরতে পারে তারা আসে আমাদের কাছে, কিন্তু যারা ধরতে পারে না তারা তো বুঝতে পারে না। ডাক্তার বাড়ি করতে ডাক্তার তো কিছুই করতে পারছে না, ডাক্তার তো রেমেডি কি করে দেবে? ডাক্তারের এটা কোনো অভিজ্ঞতা নেই, উনি তো মেডিসিন দিচ্ছে, শরীরে আরো বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। এরকম প্রচুর মানুষ এসেছে এরকম বান মেরে এদেরকে সব ক্ষতি করে দিয়েছে। সেরকম কিছু থাকলে আপনি ঠিক করে দিতে পারেন। অবশ্যই বান মারা পেশেন্ট যদি কেউ থাকে, হাত পা জ্বালা করছে, মাথা যন্ত্রণা করছে, শরীরে রোগ ধরা পড়ছে না, ডাক্তারে কিছু ওষুধ কাজ করছে না, তাহলে বুঝবেন কোনো কিছু নেগেটিভ এনার্জি, কোনো তন্ত্র মন্ত্র কাদা জাদু অ্যাপ্লাই করা হয়েছে। তো এরকম যদি মনে হয় সঙ্গে সঙ্গে কোনো ভালো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করা উচিত, নাহলে কিন্তু জীবনে অনেক বড় লস হয়ে যায়। প্রচুর মানুষের হয়েছে। খাবার দিয়েও তো করা যায় এটা। আচ্ছা, খাবার দিয়ে কি বশীকরণ হয়? সেটা কি ঠিক করা যায়? বশীকরণ করে রেখেছে। হ্যাঁ, বশীকরণ করে রেখেছে, সেটা যদি ইললিগাল হয়, বা দেখা গেছে যে ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি, এদিকে বৌমা এসছে যে আমার হাজবেন্ড শুধু মা বাবার কথা শুনে, ওদের দিকে ঝোল টানে, আমাকে কেয়ারিং করে না, আমার কথা শোনে না, মানে বশীকরণ করে রেখেছে ওরা। হয়তো সব ক্ষেত্রে করে না, কিছুটা মানসিক পীড়া আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই আবার করে। দেখা যাচ্ছে যে তার সত্যি তারা বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে ওরকম বশীকরণ করে রেখেছে, মানে যে হাজবেন্ড লাভ ম্যারেজ করেছে তাকে চোখে হারাতো, সেই ব্যক্তি এখন পুরো উল্টো হয়ে গেছে, তার অ্যাক্টিভিটি পুরো চেঞ্জ। তাহলে তার তো সন্দেহ হবে এটা কি করে হচ্ছে, সে আমার কথা শুনছে না, আমার কোনো কিছুই করছে না, কিন্তু তার ফ্যামিলির অন্যদের প্রতি সবকিছু করছে, এটা তো একটা সন্দেহের ব্যাপার আছে না? তখন আমাদের কাছে আসে, আমরা তখন দেখি যে হ্যাঁ সত্যি এটা করেছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ করেছে, তো সেটাকে কাটিয়ে আবার এর দিকে আনা যায়, সেটা মোহিনী বশীকরণ মাধ্যমে। হ্যাঁ, 100 বার যায়। আর ওরা তো একসাথেই থাকে, হাজব্যান্ড ওয়াইফ ওরা তো এক জায়গাতেই থাকছে, এটাতে খুব একটা অসুবিধা হয় না। যেমন প্রেমিক প্রেমিকা যারা আসে, যে 2 বছর 3 বছর লাভ করছে, সম্পর্ক আছে, রিলেশনশিপ আছে, হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল, ছেলেটি বা মেয়েটি আর সম্পর্কটা রাখতে চাইছে না, তখন বশীকরণের দরকার হয়, যেহেতু সম্পর্ক ছিল ওদের সাথে। বাট কেউ যদি এসে বলে যে আমার ওকে ভালো লাগে, আমি ওকে বশীকরণ করতে চাই, সে হয়তো তাকে পছন্দই করছে না, সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়, ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়, সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। এখানে কি তার কোনো উপকরণ লাগে? সাধনা, দেখো আমি যে সাধনাটা করেছি বশীকরণের, ওটা হচ্ছে স্ট্রং সাধনা। এখানে জামা কাপড় নিতে গেলে ওইভাবে জামা কাপড় নিতে হবে না, তার কিছু প্রসেস থাকে। সেই জামা কাপড় যদি কালেক্ট করতে পারে সেই টাইমে সেই ব্যাপারে, তাহলেই কাজ দেবে, নাহলে জামা কাপড় নিয়ে এনে দিলে সেটা কোনো কাজ হয় না। মাথার চুল, নখ, এগুলোতে বশীকরণ হয়। বশীকরণ তো বান মারাও জানলাম। আচ্ছা, যে পূজাটাও করে, এটাও তো হয়। তন্ত্রে যে কোনো অসাধ্যকে সাধন করাই হচ্ছে তন্ত্র। অসাধ্যকে সাধন করা যায়, যে কোনো অসাধ্যকে সাধন করা যায়। না হলে মানুষ অর্থের জন্য, সম্পত্তির জন্য তার ভাইকে কি করে মেরে ফেলছে?
একটা মানুষ প্রেমে ব্যর্থ হয়েছে, একজন মহিলা এসছে, বয়স হয়ে গেছে, কোনো একটি ছেলে তাকে পছন্দ করত, সে মহিলাটি জানেও না, পরবর্তীকালে বুঝতে পেরে সে বিভিন্ন রকম ক্ষতি তার উপরে করছে। মানে এগুলো হচ্ছে বিকৃত মানসিকতা। সেটাই। এত বয়সে সে 50-এর উপরে এজ, তার কোনো মানেই হয় না, তার ফুল ফ্যামিলি আছে, তো সে তার উপরে শত্রুতা করছে, তার উপরে চালান করছে, যে গায়ে এরকম এরকম দাগ দেখেছো, যখন তখন এরকম হচ্ছে, পিন ফোটার মতো হয়ে যাচ্ছে, যেটা কেন করছে, তার কি হচ্ছে, কি তার কি কি জানি, সে আমাকে কোনো সময় পছন্দ করতো, তার জন্য এখনো আমার পিছনে এরকম শত্রুতা করে যাচ্ছে, তার মেয়েদের পর্যন্ত ক্ষতি করে দিচ্ছে। তন্ত্র এরকমই, এখনো বলতে পারছে না সে। না মানে এটাতে এগুলো মানসিকতাগুলো বিকৃত, হ্যাঁ, একদমই তাই। তাই না? যে আমি কেন তার লাইফটা হ্যাম্পার করতে যাব? সে 50 বছর এজ, তার সন্তান আছে, তাদের বিয়ে হয়ে গেছে, তো এখন আমার কোনো দরকারই নেই তার পিছনে পড়ে থাকা। ওই সময়টুকু নিজের মধ্যে দাও, নিজের ভালো কাজ করো। তো বিভিন্ন টাইপের মানে মানুষ আসে, তো এক একটা কেস মানে শুনলেই আমিও মনে হয়ে যায়, এরকমটাও হতে পারে। মানে তন্ত্র দিয়ে অনেক ক্ষতিও করে, অপকারও করে। হ্যাঁ, যারা খারাপ কাজ করে তারা তো মানুষের ক্ষতিটাই বেশি করে। ক্ষতিগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য তো আপনারা আছেন। হ্যাঁ, ক্ষতি যদি কাউরি বললাম মনে হয় যে বান মেরেছে, বুঝতে পারছেন শত্রু আছে, শত্রু তো দেখা যায় না, ফিলও করা যায় না, কিন্তু সেটা বোঝা যায় কি একটা স্টেজের পরে নিজেরাই বোঝা যায় যে আমার এটা হচ্ছিল না, তাহলে আমার এখন এটা কেন হচ্ছে, এটা কোথা থেকে হচ্ছে, এটা হওয়ার কথা না, তার মানে কিছু ব্যাপার আছে, তখনই শরণাপন্ন হতে হয় কোনো তান্ত্রিকের। আচ্ছা, এই ব্ল্যাক ম্যাজিকটা এটা কি তন্ত্রের অন্তর্গত? পার্ট অফ তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, আচ্ছা, এটা এগুলো আরো হাই লেভেলের ব্যাপার আছে, প্রেত এইসব জিন ফিন নিয়ে এগুলো চলে আসছে ব্যাপারটা। এটা তো মানে অনেক বিস্তৃত, বিস্তৃত। এবং এটা জ্যোতিষ এবং তান্ত্রিক দুটোই হচ্ছে অগাধ সমুদ্র, যার কোনো কুল নেই, কিনারা নেই। সেটাই। কিন্তু এটা হচ্ছে আমি গুপ্ত পডকাস্ট বিদ্যা। করতে গিয়ে আরো সেটা টের পাচ্ছি। এটা তো গুপ্তবিদ্যা, তো এটা জনসম্মুখে মানে সবকিছু এক্সপ্লেন করার মতো নয়। হুম। আমাদের যে গুপ্ত সাধনাগুলো, তার প্রচুর ইনগ্রেডিয়েন্টস লাগে, অনেক কিছু ব্যাপার, এগুলো তো সবার মধ্যে এক্সপ্লেন করার মতো ব্যাপার নয়। তন্ত্র মানেই গুহ্যবিদ্যা। মানুষ যখন সমস্যায় পড়ে, প্রকৃতই সমস্যা হয়, তখন আমি আমার বিদ্যাগুলো অ্যাপ্লাই করে থাকি। বুঝে নেই যে সে সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে, কেউ তো মিথ্যে করে এসেও বলে, অনেকে মিথ্যে কথা এসে বলে। সেই তো বলছি, অনৈতিক কিছু চাইতে পারে। হ্যাঁ, অনেকেই মিথ্যে কথা বলে যে তার সঙ্গে রিলেশনই নেই, অথচ বলছে আমার সাথে রিলেশন ছিল, আমার এবং রিলেশন ছিল, দেখছি না এর সাথে রিলেশন ছিল না, এ ওকে বশীকরণ, মেয়েটিকে বশীকরণ করবে বলেই ছেলেটি এসেছে। আবার এমন দেখা যাচ্ছে নিজের রিলেটিভ, মানে নিজের কাকিমা, নিজের বৌদি, এদেরকে বশীকরণ করতে আসছে। সেটাও তো বেশ অনৈতিক ব্যাপার। একদম অনৈতিক। সেক্ষেত্রে আপনি কি করেন? এসে তারা বলে আমার সঙ্গে সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, এখন আর আমার সাথে মিশছে না, আমার সঙ্গে পাত্তা দিচ্ছে না, আপনি এটা করে দিন। এবার যেটা আমি বুঝি যে সঠিক করার মতো সেটাই করি। আচ্ছা, এবার একটা মানে দেবী সাধনায় ত্রিপুরা সুন্দরী দেবী কি আরাধনা করেছিলেন? ত্রিপুরা সুন্দরী আমাদের দেখো সব দেবদেবীরই দশমহাবিদ্যা, সব দেবদেবীর আরাধনা করতে হয়, সাধনা করতে হয়। সাধনা করতে গেলে সবেরই কাজ থাকতে হবে। আচ্ছা, আচ্ছা। যাদের বিজনেসের জন্য অসুবিধা হচ্ছে, বিজনেস ভালো যাচ্ছে না, বিজনেসের জন্য ত্রিপুরা সুন্দরী যোগ্য করে কবচ করে দিলে বিজনেস মানে 100% গ্রো করে যায়। 100%। প্রচুর মানুষ এসছে, বিজনেস নষ্ট হয়ে গেছে, শত্রু দ্বারা নষ্ট করে দিয়েছে, পাশের দোকান ওর ব্যবসা বন্ধ করে দিয়েছে, তার ব্যবসা রমরমিয়ে চলছে। আর বগলা দেবীর আরাধনা করলে কি লাভ? বগলা শত্রু দমনের জন্য। সত্য ধর্মের জন্য। কিন্তু অনেকেই বলে বগলা দেবীর যে মন্ত্র আছে, আমি একটা বলছি না, মন্ত্র জপ করুন শত্রু দমন, কিন্তু খুব সাবধান। বগলা কিন্তু মারাত্মক রাগী দেবী, একটু উগ্র, তো একটু এদিক ওদিক হলে কিন্তু তার সব শেষ হয়ে যাবে। কিন্তু এই বগলার মন্ত্র তো এখন সোশ্যাল মিডিয়ায় একদম সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিক দিচ্ছে। না, ওরা তো দেবে, কিছু কি করবে বলছে, কিন্তু যে করবে তার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ওকে অনেক শুদ্ধাচারে, অনেক নিয়ম টিয়ম মেনে তবে গিয়ে তার মন্ত্র জপ করা যাবে। আচ্ছা, তাহলে এই সোশ্যাল মিডিয়া ফলো না করাই ভালো। যে যা পাচ্ছে ফলো করে দিচ্ছে। সেটাই তো। এই টোটকা করলে তোমার কাছে কোটি কোটি টাকা চলে আসবে আসতে, তাহলে সে সোশ্যাল মিডিয়ায় টোটকা ছাড়ছে না, প্রচুর দেখবে, বলবে এই টোটকা করলেই তোমার কাছে বস্তা বস্তা টাকা চলে আসবে। তাই আসে এখন সম্ভব। বাড়িতে যারা গৃহে আছে তারা গায়ত্রী মন্ত্র ওম ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্য গায়ত্রী মন্ত্র জপ করুন, বা মোবাইলে চালিয়ে দেন সকালবেলা উঠে। গায়ত্রী মন্ত্র যদি সে প্রত্যেকদিন জপ করতে পারে, তার যে কোনো জীবনের বাধা
কেটে যাবে। গায়ত্রীর মধ্যে কিভাবে জপ করতে হবে? এই যে ওম ভূর্ভুবস্সুঃ তস্যৈবে মানে তুর্বারেণ্যং, কতবার জপ করতে হবে? সেটা 108 বার করে জপ করো, তার বেশি করো, যতবার খুশি করতে পারে। আসনে বসে শুদ্ধভাবে করতে হবে। আর সকালবেলা সন্ধ্যাবেলা মোবাইলে জপ কি চালিয়ে কল্পনা করতেই হবে নাকি? করগুনে করে বা মালাতে করে জপ গুনে করতে হবে, নাহলে কাউন্টিং কি করে আসবে? হয় হাতে করতে হবে, নাহলে মালাতে। কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে সবাই তো সময় করে উঠতে পারে না, সেক্ষেত্রে কি করবে? যারা খুব ব্যস্ত, অফিস যাচ্ছে, সকালে চলে যাচ্ছে, রাতে আসে, এরকম তো বহু ক্লায়েন্ট আমার আছে। বাচ্চা বাচ্চা মেয়ে, তারা সব কর্পোরেটে চাকরি করে, সময় একদমই পায় না। সে রাত 10টায় আসে, ভোর 8টায় বেরিয়ে যাচ্ছে সকালবেলা, তাদের হাতে সময় নেই। তবুও তার মধ্যে থেকে আমি বলে দিই, যখন একটু ফ্রি টাইম পাবে, 108 বার করতে হবে না তাদের ক্ষেত্রে, অল্পই করো, 21 বার করো, কিন্তু করো। আমি যদি না খাই, আমার পেটটা তো ভরবে না, পেটটা তো খালি থেকে যাবে। আমি যদি ফল খাই, তবে তো ফলের উপকারিতাটা পাবো। তো আমার সব কাজের মধ্যে থেকেও আমাকে একটু 10 মিনিট টাইম আমাকে বার করতে হবে। তাহলে এই গায়ত্রী মন্ত্র জপ করলে বাধা কেটে যায়, মানে জীবনের গ্রহের বাধাও কি কাটে? পজিটিভলি বিশ্বাসের সাথে করতে হবে, সবকিছুই বিশ্বাসে মিলাই তবে বসতে এটা সেফ। তুমি বাড়িতে তুমি করতে না পারো, তুমি মোবাইলে বা বক্সে চালিয়ে দাও মন্ত্র। ভোরবেলা উঠে, হ্যাঁ, গায়ত্রী মন্ত্র চালিয়ে দাও, হনুমান চল্লিশা চালিয়ে দাও। তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, নেগেটিভিটি থাকে, হনুমান চল্লিশা চালিয়ে রেখে দাও, তাহলেও ভালো। তো আপনি এই মানে গায়ত্রী মন্ত্র ছাড়া আর কিছু মন্ত্র কি আছে এরকম যেটা মন্ত্র প্রচুর আছে। সাধারণ যেমন মানুষ- এটা 2024 সাল, সূর্যের বছর, রবির বছর যেহেতু সূর্যের মন্ত্র তো জপ করতেই হবে, সূর্যকে প্রণাম করতে হবে। সূর্যের মন্ত্র জপ বলতে তুমি সকালবেলা উঠে তুমি স্নান করে কোনো তামার পাত্রে জল নাও, লাল একটা জবা ফুল নাও, একটু অখণ্ডিত চাল, আতপ চাল দিয়ে সূর্যের দিকে তাকিয়ে সূর্যের মন্ত্র, নমো জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপম নমঃ দিবাকরম। 3 বার মন্ত্র বলে সূর্যকে প্রণাম করে মনের বাসনা, যে কোনো বাসনা বলে ওই জলটা ফুলটা তুলসী গাছে দিয়ে দেবে। এটা খুব এই বছরের জন্য, প্রতি বছরের জন্যই ভালো, কিন্তু এই বছরটা স্পেশালি যেহেতু রবির বছর, তো সূর্যকে প্রণাম করা, এই যে মন্ত্র বলে আর জল অর্পণ করা, এটা খুবই ভালো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। কি ফল লাভ হয় এতে? এতে জীবনের বাধা বিঘ্ন কাটে, রবি গ্রহ অনেক বেশি স্ট্রং হয়, মান সম্মান বৃদ্ধি পাবে, কাজে কর্মে গতি বাড়বে। শত্রু দমন করার জন্য কিছু আছে? শত্রু দেখো, এখন চারিদিকে শত্রু, চারিদিকে ঘরে শত্রু, আবার প্রতিবেশী শত্রু, সব দিকে, কর্মস্থানে শত্রু, সেখানে কর্ম করতে পারছে না, চাকরিতে থাকতে পারছে না, শত্রু চারিদিকে আছে। শত্রু দমনের টোটকা তো প্রচুর আছে, কিন্তু যাদের প্রকৃতই শত্রু দ্বারা জর্জরিত হয়ে গেছে, তাদের কিন্তু তন্ত্রের মাধ্যমে ওইগুলো না কাটালে কোনো রাস্তা, তন্ত্রক্রিয়ার মাধ্যমে যতক্ষণ না কাটাবে, সেটা থেকে তুমি বেরোতে পারবে না। নিশ্চয়ই, মানে শত্রু যখন সেরকম ভাবে শত্রুতা করে, তখন তো মানে তান্ত্রিক সেরকম ভাবে শত্রু করে, মানে আমার কাছে তো এত মানুষ আসে, তখন তো তান্ত্রিকের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই। না। মানে তান্ত্রিক বলুন, তোমার যেমন রোগ হলে ডাক্তারের কাছে যেতেই হবে, কারণ পেটে পেইন হচ্ছে, তুমি কতক্ষণ সহ্য করবে, তোমাকে ডক্টর দেখাতে হবে এবং মেডিসিন নিতে হবে। তো এগুলো তা শত্রু মানে অত্যাচার করে করে তারা অতিষ্ঠ হয়ে গেছে, তখন আমাদের কাছে আসে, এবং তখন শত্রু দমনের কাজ করার পরে দেখা গেল শত্রুদের মুখ বন্ধ হয়ে গেল এবং শত্রুরা আর তার দিকে সেভাবে করছে না। মানুষ তো যে ভালো আছে, যে সব সমস্যা মুক্ত আছে, সে তো কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে আসবে না, চট করে আসবে কি? নিশ্চয়ই। যখন সে সমস্যা হতে হতে দেওয়ালে পিঠটা ঠেকে যায়, তখনই কিন্তু আসবে সে। এরকম অনেক দোষ পাওয়া যায়, ত্রিপাদ দোষ। হ্যাঁ, সেটা মৃত্যুর সময় বলে, ত্রিপাদ দোষ, একপাদ দোষ, ওটা মৃত্যুর সময়। মানে যে ব্যক্তি মারা গেল, গত হলো, সেই দিন তিথি নক্ষত্র দেখে ওই দোষগুলো, তখন কি হয়? সমস্যা কি? আত্মাকে সদ্গতি পায় না? তার সদ্গতি, যেহেতু শ্রাদ্ধ শান্তি হচ্ছে, তো সেক্ষেত্রে তো সদ্গতি হবে, কিন্তু ওই যে দোষটা থাকলে বাড়ির লোক যারা, তাদের ক্ষতিটা হবে। যে মৃত তার কিছু ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যারা বাড়িতে থাকে, হয়তো দেখা গেল তার পূর্বপুরুষ কেউ মারা গেছে কোনো দোষ নিয়ে, সেই দোষ ঠিক মতো কাটানো হয়নি, সেক্ষেত্রে তার ফ্যামিলিতে নানা রকম অসুবিধা হবে। এমনকি আমাদের শাস্ত্রে বিধান দেওয়া আছে, ত্রিপাদ দোষ যদি পায়, সেই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে থাকার কথা বলেছে। বুঝবে কি করে যে তারা দোষের মধ্যে? এই যে বললাম, পঞ্জিকা দেখলেই পেয়ে যাবে, সেখানে লেখা থাকে ওই যে ডেটে গত হয়েছে, সময়, ডেট এবং বার, এগুলো দেখে ওই দোষগুলো বার করা হয়। খণ্ডন কি আপনারা করে দেবেন? অবশ্যই।
আমাদের কাছে এলে আপনি সেটা ঠিক করে দেবেন। এটা খণ্ডন না করলে তার জীবনে প্রচুর সমস্যা। এরকম কেসও অনেকগুলো এসেছে, তারা বিদেশে থাকতো, ছেলে মেয়ে আসতে পারেনি, বাবা মা মারা গেছে, সেসব দোষ টোষ কিছুই ব্রাহ্মণকে বলেছে, ও কোনো রকম শ্রাদ্ধ করে ছেড়ে দিয়েছে। তারপর থেকে নানা রকম প্রবলেম তাদের ফেস করতে হয়। ধরুন আপনার কাছে সমস্যা নিয়ে এলো, তো আপনি তো সেটা বুঝতে পারবেন যে মানে কি জন্য হচ্ছে, আদৌ কেউ ক্ষতি করেছে, কেউ কিছু চালনা করেছে, একদম। নাকি কোনো দোষের মধ্যে পড়ে গেছে। যেমন জন্ম ছকে তো অনেক রকম দোষ থাকে না, হুম হুম কালসর্প যোগ থাকে, গ্রহণ যোগ থাকে। হুম কালসর্পটা একটা দোষ। কেউ দোষ বলে, কেউ যোগ বলে। এটাকে দোষ বলছে না, যোগ বলছে। গ্রহণ মানে কি? অন্ধকার। তার লাইফে অন্ধকার নেমে আসবে যদি থাকে। তো এইগুলো যদি জন্মছকে থাকে, কারণ জন্মছকে যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু এগুলো কাটাতে হবে, না হলে তাকে ভুগতে হবে হোল লাইফ। এটা বাস্তবে। তো আপনি রেমেডি কি কিছু দেন? রেমেডি তো প্রতিকার করলে তো রেমেডি দিতেই হবে। না স্টোন জেমস এই ধরনের কিছু remedy স্টোন না, থাকে? আমার পুরোটাই তন্ত্রের উপরে, কোনো স্টোন, পুরোটাই তন্ত্র। পুরোটাই তন্ত্র। আমার প্রচুর বাইরের ক্লায়েন্ট আছে, বিদেশের ক্লায়েন্ট আছে, তারা ওখান থেকে আমি এখানে বসে কাজ করে দিই, আমার আসনে বসে, আমার পঞ্চমুণ্ডির আসনে। আচ্ছা অনলাইনে আপনি করেন? হ্যাঁ, প্রচুর এখান থেকে কাজ করে দিই। আচ্ছা অতৃপ্ত আত্মা কি মানুষের ক্ষতি করতে পারে? মানে আত্মা কি? মানুষের ক্ষতি, যে আত্মা পজিটিভ আত্মা, মানে ভালো আত্মা, শুদ্ধ আত্মা, সে মানুষের ক্ষতি করে না। হয়তো সে থাকতে পারে কোনো কারণে, কিন্তু ক্ষতি করবে না। আত্মা কি করে ক্ষতি করবে? পজিশন হতে পারে। আত্মা তো একটা বায়বীয় একটা কিছু, আত্মা স্পিরিট, হুম। তার তো কোনো শক্তি নেই কিছু করার। মানে সে তোমাকে স্পর্শ করলো, তুমি বুঝতে পারলে, সে তো একটা হাওয়ার মতো। বোঝা গেল, যেমন বাইরে মানে চিপে ধরছে, মানে হাওয়াটা এরকম আসছে, মনে হচ্ছে আমাকে চেপে ধরছে। এই হচ্ছে ক্ষতি। কিন্তু এই যে পজিশন বলে আত্মা ভর করেছে, সেটা তো হয়, সেটা কি হয়? স্পিরিট, হ্যাঁ, আত্মা তো ভর করে। তা ভিতরে যখন ঢুকবে, দেখা গেছে তারা অপঘাতে মৃত্যু যাদের হয়, তারা এই আত্মাগুলো উদ্ধার হয় না, সেই আত্মাগুলো ঘুরে বেড়ায়, তাদের মৃত্যুর সময় হয় না। যারা সুইসাইড করছে, ধরো তারা তাদের মৃত্যু আরো অনেক বছর বাঁচতো, তার আগেই তারা নিজেরাই আত্মহত্যা করে নিয়েছে। এরা কিন্তু ওই টাইম পর্যন্ত এদের কোনো মুক্তি হবে না, এরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াবে। এবং সেটা দুর্বল, যাদের রাশি দুর্বল, তুলা রাশি দুর্বল, এই ধরনের মানুষ পেলে তাদের মধ্যে ওরা ঢুকে যায়। এর কি শরীর পেতে চায়? তাদের উপরে ভর করে। আপনি এরকম দেখেছেন? আমার ঠিক করেছেন কাউকে? এই তো মাস তিনেক আগে ফোন করলো, যে এরকম বাচ্চা মেয়েটা 9-এ পড়ে, সুস্থ ভালো মেয়ে, স্কুলে যায়, সবকিছু আসে, কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। ওরা কোনো একটা জায়গায় গেছিল, সেখানে শ্মশান ছিল। তারপরে আসার পর থেকে, হচ্ছে শনিবার করে আমি ওইখানে গেছিলাম, আসার পর থেকে মেয়েটাকে আমি একটু অন্যরকম দেখছি, মানে ওর অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে। অ্যাবনর্মালি তো ওর বাড়ির লোক, ওর মা ফলো করছে যে এরকম কেন লাগছে, গোল গোল করে তাকিয়ে আছে, বড় বড় চোখ করে, যেমন অশরীরে আত্মারা যেমন খায়, গপ 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 করে একবারে অনেক কিছু খেয়ে নিচ্ছে। মেয়ে তো এরকম খেত না, ওরকম ভাবে খেয়ে নিচ্ছে। তারপরে একা একাই বকছে, বলছে গায়ে এমন এমন করছে, ওর গায়ে মনে হচ্ছে প্রচুর শক্তি, ওকে মানে ঠেকিয়ে রাখা যাচ্ছে না, এরকম ব্যাপার। তখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের মতো ওষুধ দিয়েছে, যেটা দেয় ঘুমের ওষুধ। তারপর দেখছি না, মেয়ে তো নর্মাল। ওকে দেখে ওর আর একটা দাদা ছিল, সেও পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে, ওর কাছে কেউ থাকতে পারছে না। মানে আমরা যেরকম মানুষ, যেরকম যারা ভূত প্রেতের যেরকম অ্যাক্টিভিটি হয়, অমনি টাইপের সে করছে। এবং ওদের কুকুরটি ছিল, কুকুরটি ঘেউ ঘেউ করছে, মানে ওর ভেতরে কিছু একটা কুকুরটা দেখতে পাচ্ছে। কুকুররা তো দেখতে পায়, ওরা অশরীরে দেখতে পায়, তো ও দেখতে পাচ্ছে, ও ওকে দেখলে ঘেউ 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 করছে। যে ওকে ওর কাছে আসতো, আদর করতো, কিন্তু সে ওর কাছে যাচ্ছে না, দূর থেকে ওকে শুধু ঘেউ ঘেউ করছে, মানে ও কিছু একটা ফিল করছে। প্যারানর্মাল কিছু বুঝতে পারছি। প্যারানর্মাল অ্যাক্টিভিটি পশুরা বুঝতে পারে। তারপরে আমাকে কল করেছিল, তারপর থেকে ঠিক হয়ে গেছে, গার্ড দিয়ে দিয়েছে, শরীর বন্ধন করে নিতে হয়, যে ইন ফিউচার যাতে আবার ওর কাছে কিছু না চলে আসে। এগুলো হয়, এগুলো বাস্তবে হয়। আজকের দিনেও হয়, আজকের দিনে বেশি হয়, জানি না। আজকের দিনে সোশ্যাল মিডিয়া আছে বলে হয়তো লোকে এটা বেশি দেখতে পাচ্ছে, আগে হয়তো দেখতে জানতে পারতো না। এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই জানছে, কত অ্যাক্টিভিটি তোমার তো লাইভ ক্যামেরা, সিসি ক্যামেরায় ধরা পড়ছে। বিদেশের মাটিতেও হচ্ছে। হ্যাঁ, বিদেশের মাটিতেও তো হচ্ছে।
সোল তো সব জায়গায় আছে, বিদেশেও সোল আছে, মানুষ আছে মানে সোল আছে, পশু পাখি আছে সোল আছে, সব জায়গাতেই এটা আছে, বিদেশেও আছে। পশু পাখিদেরও তো আত্মা থাকে, আত্মা ছাড়া তো কিছুই না, আত্মা ছাড়া প্রাণ কি করে? কিন্তু মানুষের আত্মা যেভাবে মানে মানুষের কাছে আসতে পারে, পশু পাখির আত্মা কি আসে? পশু পাখির আত্মাটা মানুষের উপরে এসেছে এরকম দেখা যায়নি, কিন্তু পশু মরে যে জন্ম নেয় এটা একদম বাস্তব। কারণ আমার লাইফে 3টে আমি ঘটনা দেখেছি যাদের কোনো সন্তান হয়নি, তারা কুকুর পুষেছিল, খুব ভালোবাসতো কুকুরকে, মানে নিজের সন্তানের মতোই তারা অ্যাক্টিভিটি করতো। তো সেই কুকুর মারা যাওয়ার পরে তাদেরই সন্তান হিসাবে এসেছে এবং তাদের কিছু সিমটম তারা দেখতে পেয়েছে। এটা কিভাবে হচ্ছে, মানে এখানেই ফিরে আসছে? ফিরে আসছে কোনো একটা কারণে, ওই ফ্যামিলিতে সে ফিরে আসছে। এটা ঈশ্বরেরও একটা কৃপা না, ও যে এত কুকুরটাকে সেবা করেছে সন্তানের মতো, তো তার কারণে হয়তো কাছে এসে চলে আসছে। আচ্ছা, এবার ছোট ছোট কিছু প্রশ্ন করি, শেষের দিকে চলে এসেছি। তান্ত্রিকরা লাল বা কালো কাপড় কেন পরে? আলাদা আলাদা ভাগ আছে। অঘরীরা কালো কাপড় পরে, মাতৃশক্তি হচ্ছে লাল। আচ্ছা, লাল হচ্ছে শক্তি। যারা মাতৃশক্তির আরাধনা করে তারা লালই পড়ছে। অঘরীরাও মাতৃশক্তি করে, কিন্তু শক্তি মানে কি লাল, লাল মানে একটু শক্তি। আর অঘরীরা হচ্ছে কালো বস্ত্র, আর যত খারাপ কাজ অঘরীরা। তাই কাপালিক কাপালিক তো আরো নোংরা, এখন কাপালিক দেখা যায় না, কাপালিকদের স্থান নেই, ওরা তো নরবলি টলি অনেক কিছু দেয়, সেটা এখন আর দেখা যায় না। আচ্ছা, মানে অখুরি, কাপালিক, তান্ত্রিক, এদের মধ্যে স্পষ্ট তো বিভাজন আছে। সাধনার আলাদা আলাদা পার্ট আছে, তার জন্য তো ড্রেসও আলাদা আলাদা। যেমন হলুদ বস্ত্র পরে, সে কি হলুদ হচ্ছে গুরু, বৃহস্পতির কালার হচ্ছে হলুদ, গুরু যখন বস্ত্র দেয় সেটা হচ্ছে হলুদ বস্ত্র, গুরু বস্ত্র বলে ওটা। আর সন্ন্যাসী হলে তখন আবার গেরুয়া পরে, ত্যাগ, সবকিছু সে ত্যাগ করে দিয়েছে, তার স্টেজ আরো হাই হয়ে গেছে। যে মানুষ সমস্যায় পড়লে তান্ত্রিকের কাছে আসবে, সঠিক তান্ত্রিক কিভাবে নির্বাচন করবে? সাধারণ মানুষ কি করে বুঝবে যে ওটা ঠিক? সেটাই তো এখন সমস্যা, সাধারণ মানুষ তো বুঝতে পারবে না কোনটা সঠিক। তো সবাই বলছে আমি সঠিক, আমার কাছে আসলে 100% কাজ হবে, কিন্তু সেটা হচ্ছে না। সেটাই, এটা হচ্ছে মানুষের ভাগ্য, ভাগ্য যখন সঠিক জায়গায় নিয়ে যাবে তখনই সে সঠিক জায়গায় দিতে পারবে। যতক্ষণ না ভাগ্য সঠিক জায়গায় নিয়ে না যাবে ততক্ষণ তাকে লাট্টুর মতো ঘুরতে হবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হবে। যেমন হয় দেখবে অনেক রোগ হয়েছে, অনেক বড় বড় জায়গা থেকে ফিরে এসে দেখবে পাড়ার একটা ছোট ডাক্তার ঠিক করে দিল, তাই না? তাহলে মানে মানুষকে তো আরো অনেক বিবেচনা করে এগোতে হবে। তো আপনারা যদি আমাদের গায়ত্রী মার কাছে আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনি কোথায় কোথায় বসেন আর কিভাবে আপনার সাথে যোগাযোগ হ্যাঁ, করবেন? আমার ফোন নাম্বার এখানে তো যাচ্ছে 7548032001। এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার সাথে যোগাযোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে, আর আমার চেম্বার আছে শিয়ালদা, কালীঘাট, দমদম, কৃষ্ণনগর, বালি, ব্যারাকপুর। চেম্বারগুলোতে আমাকে পেয়ে যাবেন, না হলে অনলাইনের মাধ্যমে, যারা বাইরে থাকে, দূরে থাকে, তারা অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে এবং প্রতিকার করে নেয়। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। আশা করি দর্শকরাও অনেক কিছু জানতে পেরেছেন। আপনারা যে কোনো সমস্যার সমাধানে কিন্তু আপনারা এগিয়ে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর আমাদের জানাবেন আমাদের পডকাস্ট আপনাদের কেমন লাগছে, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের পডকাস্টে, পরের এপিসোডে। নমস্কার। নমস্কার।